আচ্ছা, একবার ভাবুন তো, হিন্দুকুশ পর্বতমালার একদম গভীরে এক বিচ্ছিন্ন উপত্যকায় লুকিয়ে আছে এমন এক সংস্কৃতি যা কিনা সময়ের স্রোতের ঠিক বিপরীতে এখনও টিকে আছে। হ্যাঁ, এটাই কালাশ জনগোষ্ঠীর গল্প। পর্বতমালার বুকে যেন এক প্রাচীন প্রতিধ্বনি। এই যে সুউচ্চ দুর্গম পর্বতমালা, এটাই কিন্তু কালাশদের একদিকে যেমন রক্ষা করেছে, তেমনি অন্যদিকে বহির্বিশ্ব থেকে একদম আলাদা করেও রেখেছে। এখানকার প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা নদী যেন এক অন্য জগতের সাক্ষী, যা আমাদের চেনা আধুনিকতা থেকে অনেক অনেক দূরে। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই অঞ্চলে যেখানে সময়ের সাথে সাথে কত কিছুই তো বদলে গেছে, সেখানে ঠিক কিভাবে এই প্রাচীন বহু ঈশ্বরবাদী জনগোষ্ঠী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল? এটা সত্যিই এক বিস্ময়। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। কালাশদের বাস হল পাকিস্তানের একেবারে উত্তর প্রান্তে, আফগানিস্তান সীমান্তের কাছে এক ভীষণ প্রত্যন্ত অঞ্চলে। যদি আরেকটু কাছ থেকে দেখি তাহলে চোখে পড়বে খায়বার পাখতুনখোয়া প্রদেশের রুক্ষ পার্বত্য ভূখণ্ড। আর এই দুর্গম এলাকাই হল কালাশদের সেই ঐতিহাসিক বাসভূমি। আর একদম নির্দিষ্ট করে বলতে গেলে তাদের ঠিকানা হলো এই তিনটি উপত্যকা, বুম্বুরেট, রুম্বুর আর বিরির। এই পুরো অঞ্চলটা একসাথে কালাশ দেশ নামে পরিচিত। আর সত্যি বলতে কি, এই যে ভৌগোলিক বিচ্ছিন্নতা, এটাই কিন্তু তাদের সংস্কৃতিকে এতটা অনন্যভাবে রক্ষা করতে সাহায্য করেছে। তাহলে প্রশ্নটা হলো, কারা এই কালাশ, কোথা থেকে এলেন তারা? সত্যি বলতে তাদের উৎস ঘিরে রয়েছে নানা তত্ত্ব আর অনেক রহস্য। দেখুন, একটা খুব জনপ্রিয় তত্ত্ব আছে যা বলে তারা নাকি মহান আলেকজান্ডারের সৈন্যদের বংশধর। আবার অন্য একটা ধারণা হলো তারা আসলে পার্শ্ববর্তী নুরিস্তানেরই এক আদিবাসী গোষ্ঠী। মজার ব্যাপার হলো তাদের নিজেদের লোককথায় আবার সুয়াম নামের এক দূরদেশের কথা বলা আছে। মানে তাদের আসল পরিচয়টা যেন এক রহস্যের চাদরে ঢাকা। কিন্তু বিজ্ঞান কি বলছে? মানে জিনতত্ত্ব গবেষণা কিন্তু একটা দারুণ আকর্ষণীয় চিত্র তুলে ধরে। দেখা যাচ্ছে কালাশদের জিনগত গঠনটা বেশ জটিল আর একেবারেই স্বতন্ত্র। এতে স্টেপ অঞ্চলের পূর্বপুরুষদের প্রভাবই সবচেয়ে বেশি, কিন্তু তার সাথে মিশে আছে ইরানীয়, আন্দামানিজ, এমনকি পূর্ব এশীয় বংশগতির এক বিরল মিশ্রণ। সব মিলিয়ে এটা তাদের যেমন এক অনন্য পরিচয় দিয়েছে, তেমনি তাদের উৎসকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। আচ্ছা, তাদের উৎস নিয়ে তো কথা হলো, এবার চলুন তাদের সংস্কৃতির গভীরে প্রবেশ করা যাক, যা তাদের বিশ্বাস আর আচারের এক একেবারেই আলাদা জগৎ তৈরি করেছে। কালাশদের জীবনযাত্রার একদম মূলে রয়েছে একটা জিনিস, যার নাম দস্তুর। এটা কিন্তু কোনো লেখা বই বা ধর্মগ্রন্থ নয়, বরং এটা হলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে চলে আসা এক অলিখিত নিয়মকানুন। তাদের জন্ম থেকে মৃত্যু, উৎসব থেকে রোজকার জীবন, সবকিছুই এই দস্তুর দিয়েই চলে। তাদের ধর্মটা হলো বহু ঈশ্বরবাদী, আর এটা প্রকৃতির সাথে খুব গভীরভাবে জড়িত। যেমন ধরুন, তাদের যোদ্ধা দেবতা হলেন সজিগর, যিনি তাদের সম্প্রদায়কে রক্ষা করেন। আবার বালুমাইন নামে একজন রহস্যময় দেবতা আছেন, যিনি নিজের রূপ বদলাতে পারেন আর আশীর্বাদ নিয়ে আসেন। আর দেজালিক হলেন জন্ম আর নারীত্বের দেবী, জীবনের উর্বরতার প্রতীক। তাদের সংস্কৃতির একটা একেবারেই অনন্য দিক হল বাসালিনী। এটা হলো এমন একটা পবিত্র জায়গা যেখানে মহিলারা তাদের ঋতুস্রাব আর সন্তান প্রসবের সময়টা কাটান। পুরুষদের জন্য এই ঘরে ঢোকাটা কঠোরভাবে নিষিদ্ধ। এটা আসলে পবিত্রতা আর নারীত্ব নিয়ে তাদের যে গভীর ধারণা, তারই একটা প্রতীক। কিন্তু এই যে অনন্য ঐতিহ্য আর উৎসবের জগৎ, এটা কিন্তু সবসময় সুরক্ষিত ছিল না। সময়ের সাথে সাথে বাইরের জগতের চাপ তাদের অস্তিত্বকেই একটা বড় সংকটের মুখে ফেলে দিয়েছে। চলুন এবার সেই নিপূরণের ইতিহাসের দিকে একটু নজর দেয়া যাক। তাদের উপর এই চাপের ইতিহাসটা কিন্তু বেশ দীর্ঘ। দেখুন, 1895 সালে যখন পার্শ্ববর্তী কাফিরস্তানে জোর করে ধর্মান্তর করা হলো, তখন কালাশরা আরও বেশি একা হয়ে পড়ল। এরপরে 1977 সালে পাকিস্তানে ইসলামীকরণ নীতি তাদের উপর নতুন করে চাপ তৈরি করে। আর সাম্প্রতিক দশকে তো চরমপন্থীদের উত্থান তাদের অস্তিত্বের জন্য সরাসরি একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাহলে মূল সমস্যাটা কোথায়? আসলে বিষয়টা হলো জমি। এই যে উদ্ধৃতিটা, এটা খুব স্পষ্টভাবে বলছে যে তাদের পবিত্র স্থান আর উৎসবের জায়গাগুলো ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে। আর এটা সরাসরি তাদের ধর্মীয় স্বাধীনতা আর সাংস্কৃতিক পরিচয়ের মূলে আঘাত আনছে। আর আজকের দিনে এই হুমকিগুলো আরও অনেক রকমের। একদিকে চরমপন্থী হামলা, কবরস্থানের অপবিত্রকরণ, অন্যদিকে অর্থনৈতিক চাপ। এই সব কিছুর ফলে কি হচ্ছে? তাদের অনেক ঐতিহ্যবাহী উৎসব যেমন রাতনাথ এখন আর উদযাপন করা সম্ভব হয় না। ধীরে ধীরে তাদের সংস্কৃতির ভিড়টাই যেন দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এত সব চ্যালেঞ্জের ওপরও কালাশরা কিন্তু এখনও হারিয়ে যায়নি। তারা কোনো প্রেতাত্মা নয়, বরং এক জীবন্ত প্রতিধ্বনি।
চলুন এই আলোচনার শেষ অংশে তাদের বেঁচে থাকার লড়াই আর সেই অদম্য মনোবলের কথাই শোনা যাক। দেখুন, একদিকে যেমন আছে চরমপন্থা, জমি দখল আর দারিদ্র্যের মতো বিশাল সব হুমকি, ঠিক তেমনই অন্যদিকে আছে তাদের নিজেদের সাংস্কৃতিক গর্ব, ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আর এমন এক অদম্য মনোবল যা তাদের আজও টিকিয়ে রেখেছে। তাদের এই টিকে থাকা লড়াইয়ের একটা দারুণ উদাহরণ হল নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা। আন্তর্জাতিক আর স্থানীয় সহযোগিতায় তাদের অনন্য কালাসমন ভাষার জন্য অভিধান আর ব্যাকরণের বই তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে এই মৌখিক ঐতিহ্যটা হারিয়ে না যায়। ভাবুন একবার, আজ সারা পৃথিবীতে মাত্র 4000-এরও কম কালাশ টিকে আছেন। তারা শুধু একটা জনগোষ্ঠী নয়, তারা আসলে হিন্দুকুশ অঞ্চলের প্রাক ইসলামী বিশ্বের শেষ প্রতিনিধি, এক জীবন্ত ইতিহাস। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন কোনো সংস্কৃতির হাজার বছরের পুরনো শিকড়কেই উপরে ফেলার চেষ্টা করা হয়, তখন সেই পরিচয়কে আঁকড়ে ধরে রাখার জন্য আর কি বা বাকি থাকে? কালাশদের এই টিকে থাকার লড়াইটা আসলে আমাদের সবার জন্যেই এই গভীর প্রশ্নটা রেখে যায়।